আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব ৮ লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। সাদীপ চোখ নামিয়ে দাঁড়িয়ে মেঝে দিয়ে ভুরো গুটিয়ে তাকালো। তার মুখমণ্ডল জুড়ে ধূসরের সূক্ষ্ম চাহনির বিচরণ। ধূসর একই কথা আবার শুধালো, বলবি না কত টাকা দিয়ে নিয়েছিস? সাদীপ যত উপযুক্ত উত্তর খুঁজে পেল না। চশমা ভাঙা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে কি? তাহলে ধূসর কোনোদিন এইভাবে জিজ্ঞেস করতে আসতো না নিশ্চয়ই। কাজটা নির্ঘাত ঠিক হয়নি। সাদীপ সাফাই গাইতে গাইতে আস্তে করে বলল, চশমার ফ্রেমটা অনেক দামি। প্রথম বেতন পেয়ে কিনেছিলাম, প্রিয়ও ছিল খুব। তাই বলে এভাবে রিয়েক্ট করবি? ধূসরের স্বর প্রচণ্ড ধীর, যেন যেন সামান্যতম মেজাজ নেই। সাদীপ তাকিয়ে বলল, তুমি জানো ভাইয়া, পিউ কি পরিমাণে চঞ্চল। ওকে আমি এমনিতেই বকি না, এখন বকেছি। আজ নিশ্চয়ই আমার খারাপ লেগেছে তাই। ধূসর সামান্য হেসে বলল, তুই পিউকে বকিস না, কারণ তোর বকার মতো কোনো কাজও করেনিও। আমি অন্তত দেখিনি। পিউ যেভাবে আমার জিনিসপত্র এলোমেলো করে, ঠিক সেভাবে তোরটা কোনো স্পর্শ করেও দেখে না। তুই না ডাকা অবধি ও ঘরে পর্যন্ত আসে না। আজ সেইভাবে প্রথমবারের মতো তুই ওকে বকেছিস। আমার জানা মতে ঠিক এইভাবে প্রথমবারও তোর কোনো একটা জিনিস ভাঙল। সাদীপ অবাক না হয়ে পারল না। যে মানুষ বাড়িতেই থাকে না ঠিকঠাক, এত খবর তার নখদর্পণে কী করে? একটু চুপ থেকে বলল, আমার রাগ হয়েছিল বলে ওভাবে বলেছি। ওকে তো তুমি বকো ভাইয়া। তার বেলা দেশে ফেরার পর কয়দিন সুন্দর করে ব্যবহার করছো, তারপর যখন আস্তে আস্তে তুমিও দেখলে পিওর কাণ্ড কারখানা, সেই থেকে তো আজ অবধি আমিও কোনো দিন দেখিনি তুমি ওর সাথে একটা ভালো করে কথা বলেছ। ধূসর শান্ত অথচ স্তব্ধ স্বরে বলল, আমার আর তোর ব্যাপার এক নয় সাদীপ। সেটা তুই না জানলেও আমি জানি। তোর চশমা ভেঙেছে। কয়টা চশমা প্রয়োজন তোর? আমি দিব। একটু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু পরের বার আমি যেন না দেখি তুই পিওর সাথে উঁচু গলায় কথা বলেছিস। শীতল হুমকিতে সাদিফের কপাল গুটিয়ে এলো। আকাশ থেকে পড়ল সে। ধূসরের এত দরদি হয়ে ওঠার কারণ বুঝল না। ধূসর লম্বা পায়ে হাঁটা ধরেছে। সাদিফের মেজাজ খারাপ হলো। সেখানে সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে। সেখানে ধূসর তাকে টাকার গরম দেখালো। এত টাকা আছে ওর? ডাক চেপে রাখতে না পেরে সে বলে উঠল, বেকার মানুষের টাকার বড়াই বিষদাঁত ছাড়া সাপের নাই। সাদীপ ধরাম করে দরজা আটকালো। কথাটা চাপা স্বরে বললেও কানে পৌঁছালো ধূসরের। শুনতে পেয়ে কদম স্থির হলো খানিক। কটমটে চিবুকে সে চোখ বুজে শ্বাস টেনে ঢোক গেলে, তবে দাঁড়ালো না। সেই ক্ষণে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল ধূসর। এতদিন ধরে যা তাকে বলে কয়ে করানো হয়নি, আজ এক মুহূর্তে ঠিক করল তাই করবে। এরপর চশমার গ্রাউন্ড ছুঁড়ে মারবে সাদিফের মুখের উপর। আফতাব শিকদার বরাবর নরম লোক। অফিসে যাবেন, ফিরবেন, খাবেন, বই পড়বেন, মাঝে মাঝে টেলিভিশনে খবর দেখবেন, পত্রিকা পড়বেন, এই সবই রুটিন। কথা কম বলেন, ঝামেলায় কম জড়ান। এই জন্য তিনি 4 ভাইয়ের মধ্যে বাবা মায়েরও প্রিয়, সাথে ভাইদেরও, এমনকি ভাতিজা ভাতিজাদেরও ভীষণ পছন্দের ওনাকে। অথচ মানুষটা একটাই আক্ষেপ, নিজের ছেলেটা বিগড়ে যাচ্ছে, তাকে একটু মানে না। কানের কাছে মালা জপেও নিতে পারেন না ব্যবসায়। ভাবতেই ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ফুঁড়ে। তার এত দুঃখ, অথচ রুবাইদা বেগম এতেই সন্তুষ্ট। ধূসর যাই করবে তাতেই যেন মহত্ব। অবশ্য এর হাজারখানেক কারণও আছে। মিনা বেগমের পেটে তখন পিউ। বাড়িতে পুরুষ বলতে ছিল না কেউ, বেরিয়েছিল রোজগার কাজে। ছোট ভাই আনিসের বিয়ে হয়নি তখনও। জপা বেগম ছিলেন বাপের বাড়ি, আর রুবাইদা বেগম ছিলেন পুষ্পকে স্কুল থেকে আনতে। বাড়িতে মিনা বেগম একাই ছিলেন, সাথে অনেক দিনের পুরনো বুয়া তাদের। পুষ্প স্কুলের কাছাকাছি হওয়ায় রুবাইদা ভাবলেন যাবেন আর আসবেন। তাছাড়া ডেলিভারি ডেট ছিল 5 দিন পর। চিন্তার কিছু নেই বলে এইটুকু সময় একা রেখে গেলেন মিনা বেগমকে। অথচ বিপত্তিটা যেন তখনই বাঁধল। তলপেট ব্যথায় ঘুম ছুটে গেল মিনা বেগমের। নামতে গিয়ে অসর্কতায় পিছলে পড়লেন। লুটিয়ে গেলেন মার্বেলের মেঝেতে। বুয়াও চলে গেছে। কিছুক্ষণ হলো। ফাঁকা বাড়িতে গোংরানোর শব্দ দেওয়ালে দেওয়ালে মিলিয়ে গেল। সেই সময় সবে স্কুল থেকে ফিরেছে ধূসর।
বয়স তখন 10-এর কোঠায়। কক্ষে ফিরতে গিয়ে কর্ণ কুহর হলো বড় মায়ের চাপা আর্তনাদ। পিঠ ব্যাগ মাঝখানে ফেলে রেখেই ছুটল সে। ব্যথায় অবস্থা খারাপ মিনা বেগমের। ধূসর দিশেহারা হয়ে পড়ল। কতটুকু মানুষ, কি করবে, কোথায় ধরবে, মাথায় ঢুকল না। বাড়ির কাউকে ফোন করে সময় নষ্ট করা যাবে না, তাই বুদ্ধি করে সবার আগে ফোন লাগালো পরিচিত ডাক্তারের নিকট। 10 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স এলো। পুরোটা সময় ধূসর মিনা বেগমের মাথা কোলে দিয়ে বসেছিল। ছোট ছোট হাত বিশ্রামহীন বুলিয়ে ওনার চুলে। মিনা বেগম সব চুল বুঝলেও কথা বলার শক্তি নেই, নেতিয়ে পড়েছেন। হাসপাতালে নেওয়া হলো ওনাকে। ধূসর সঙ্গে সঙ্গে ছুটল। মানুষ এতটুকু হলেও বুদ্ধিমান ছটফটে কম ছিল না। এ মাথা থেকে ও মাথা দৌড়ে আসে সে। সাথে যদিও পরিবারের ডাক্তার হুমায়ুন ছিলেন। এরপর ধূসর পরিবারের বাকিদের খবর দেয়। ধীরে ধীরে তারাও কাজবাজ ফেলে ভিড় করলো হাসপাতালে। আফতাব সিকদার প্রথম দিকে রাগারাগি করলেন ছেলের উপর। কেন আরও আগে জানালো না তাদের? নিজে পাকামো করল, নিল এত বড় ঝুঁকি। অথচ আমজাদ সিকদার প্রাণ ভরে দোয়া করলেন, ছেলেটা না থাকলে কি হতো আজ। ধূসরের কোনো দিকে মন নেই। সে মনোযোগ দিয়ে প্রার্থনায় ব্যস্ত। বড় মার চিৎকার ছটফটানি নিচ থেকে দেখেছে সে। কষ্টে বুক ছেড়ে যাচ্ছে তার। সে তো মায়ের মতোই আদর করে ওকে। এরপরই ওটির ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। ডাক্তার হুমায়ুন জালালের মেয়ে হয়েছে। আমজাদ সিকদার মনে ক্ষুণ্ণ হয়েছিলেন, যদিও আশা করেছিলেন ছেলের, কিন্তু বুঝতে দেয়নি কাউকে। হেসে আড়াল করেছিলেন। তবে সব থেকে যে মানুষটা বেশি খুশি হয়েছে সে হলো ধূসর। বড় মায়ের সব কষ্ট শেষ, আর ব্যথা করবে না ভেবে আনন্দ পেয়েছিল। অনুমতি পেয়ে সবাই যখন মিনা বেগমের সদ্য জন্ম নেওয়া পিউকে দেখতে গেল, মিনা বেগম সবার প্রথমে ধূসরকেই কাছে রাখলেন। কোমল কণ্ঠে বললেন, আমার মেয়েকে সবার আগে তুই নে ধূসর, আজ তোর জন্যই তো বেঁচে ফিরলাম। ধূসর কাপা হাতে তুলে পিউকে কোলে নেয়। পিউ কুটি কুটি পা ছুঁয়ে কাঁদছে। মিনা বেগম হাউমার করে কেঁদে ওঠেন। আজ শোয়া থেকেই ধূসরকে আর ধূসরের কোলে থাকা পিউকে জড়িয়ে ধরেন। পরিবারের সবার বড় ছেলে হওয়ার চোখের মণি ধূসর। ওই ঘটনার মাত্রাটা যেন বৃদ্ধি পেয়েছিল আরও। কিন্তু সে ছেলে এত ভালোবাসার মূল্য দিল না। আফতাব সিকদারের ভাবনা কেটে গেল কারো জুতোর শব্দে। আর চোখে একবার বিছানায় শুয়ে থাকা রুবাইদা বেগমের দিকে চোখ বোলালেন। সারাদিন কাজবাজ করে কিছুক্ষণ হয়েছে শুয়েছেন। দেখতে দেখতে আওয়াজটা দরজায় এসে থামল। ওপাশ থেকে অনুমতি চাইল, আসবো। গলার স্বর পেয়ে উৎসুক্য যেন 3 গুণ ভর করে আফতাবের। হঠাৎ এই মানুষ তার ঘরে কেন? কৌতূহল চাপিয়ে কণ্ঠটা একটু ভারী করে জবাব দিলেন, এসো। রুবাইদার বেগম তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসে। ক্লান্তি সব ছুটে গেল ছেলের গলা পেতেই। ধূসরকে দেখেই গদগদ হয়ে বললেন, আয় বাবা আয়, ভিতরে আয়। আফতাব সিকদারের মনে হলো 6 বছরের রিক্তকে ডাকছেন তিনি। এত দামড়া ছেলেকে কেউ এইভাবে আহ্লাদ করে ডাকে? ধূসর ভেতরে এসে দাঁড়ালো। আফতাব সিকদার বিছানায় ইশারা করে বললেন, বসো। ধূসর বসল না। যা দেখে কথিত ইঙ্গিতে মাথা নাড়লেন আফতাব। শয্যাসীমা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? ধূসর এইবার মায়ের দিকে তাকালো, যিনি আগ্রহ ভরে দেখছেন তাকে। এরপর বাবার দিকে ফিরে সরাসরি ঘোষণা করল, কাল থেকে অফিস যেতে চাই আমি। বয়স্ক মানুষ দুটো এক চোটে ধাক্কা খেলেন। দুজন একে অপরকে দেখে হাঁ করে চেয়ে রইলেন ছেলের দিকে। ধূসরের একটু ভাবনান্তর হলো না। পরপর বলল, আমি কাল থেকে ব্যবসায় বসব। রুবাইদার বেগম অস্থির চিত্তে শোধালেন, সত্যিই যাবি বাবা? সান্ত্বনা দেওয়ার মতো কথা এটা। না তা নয়। এতদিন বলে বলেও আফতাব সিকদার হাত উঁচিয়ে থামিয়ে দেন ওনাকে। সন্দিহান কণ্ঠে বলেন, ভেবে বললে তো? পরে মত বদলাবে নাকি? ধূসর টানটান হয়ে দাঁড়িয়ে জবাব দেয়, তুমি আমাকে চেনো, মুহূর্তে মুহূর্তে মত বদলানোটা নিশ্চয়ই আমার সাথে যায় না। যা বললাম ভেবে চিন্তেই বলেছি। আফতাব সিকদার চুপ করে যান। ধূসর বেরিয়ে গেল। তিনি বিমূর্ত হয়ে থাকলেও চোখ হাসলেন, বুক ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। যাক, অবশেষে ছেলের সুমতি হলো। পিউ ঘরের দরজা আটকে বসেছে।
সে দরজা ধাক্কাধাক্কি করেও খোলানো গেল না। তখন ঝোঁকের বসে বকাঝকা করলে এখন হাঁসফাঁস করছে সাদিফ। এই নিয়ে ষষ্ঠবারের মতো চক্কট কাটল পিওর দরজার সামনে দিয়ে। তারপর ভেবেচিন্তে বাড়ি দিল কাঠের উপরে। নরম কণ্ঠে ডাকলো, পিউ, খোল না দরজাটা। ওপাশ থেকে উত্তর এলো না। সাদিফের মাথা খারাপ হয়ে গেল। সে দিশাহারা খুঁয়ে লাথি বসালো দেয়ালে। কিটমিট করে বলল, অসহ্য, যা মন চাই কর, খুলতে হবে না দরজা। রেগেমেগে নিচে নামলো সাদিফ। ধূসর ভাই বকতে বকতে শেষ করে দিলেও তো পিউ এরকম করে না, তাহলে তার বেলায় এসবের মানে কি? সাদিফের মুখের ভঙ্গি দেখে অসহায় শ্বাস ফেললেন জবা বেগম। তারা পড়েছেন মহা ঝামেলায়। এত বড় ছেলে মেয়েদের বাচ্চামো দেখতে দেখতে অতিষ্ঠ তারা। মীরা বেগম পিওর উদ্দেশ্যে বললেন, কি একটু বলেছে তাতে জাত গেছে ওনার? খেতে হবে না তোকে, শুধু খাবারটা পচুক খালি। দেখিস কি করি, একদিন না একদিন দরজা তো খুলবি, তাই না? পিউ ঘরের ভেতরে বোম হয়ে বসে, কান্নাকাটির ফলে নাক মুখ লালিত। একটা সামান্য চশমার জন্য সাদিপ এইভাবে বলবে? এর স্বপ্নেও ভাবা যায়? পিওর ঠট পুনরায় ভেঙে এলো। রাগটা আসলে কার উপর লাগছে সে নিজেও দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। ধূপধাপ করে পড়ার টেবিলে বসলো গিয়ে। খাতা বের করলো। কলম ছড়াতে গড়গড় করে কিছু কথা উগড়ে এলো। পরপর সারা পৃষ্ঠা জুড়ে অভিযোগ লিখল ধূসরের নামে। আপনার জন্যই আমাকে সাদিপ ভাইয়াও কথা শোনালেন আজ। আপনার জন্য আমার কপালে আর কত শনি আছে ধূসর ভাই। যদি না আপনি ওই পেতনিটাকে ঘাড়ে বয়ে আনতেন, আমি নিশ্চয়ই কাঁদতাম না। রাফিদাও আপনাকে ফোন করতো না, তাহলে ওর পেছনে ছুটতাম না। আর এরকম ধাক্কা লাগতো না সাদিপ ভাইয়ের সাথে। এই যে ওনার প্রিয় চশমা ভাঙলো, ওই সব দোষ আপনার। আমি বারবার নিরপরাধ মানুষ, অথচ তাল আমার পিঠেই পড়ে। ধূসর ভাই, আপনি একটা চোর। অনুমতিবিহীন আমার মন চুরি করেছেন, আবার তা নিয়ে ছিনিমিনি খেলছেন। চোরের সাথে সাথে আপনি একটা দরজাল, শেয়ানা লোক। বাকিদের বেলায় মুখ থেকে রস ঝরে, আমার বেলায় ওষুধের মতো তেতো কেন? আমার ভালোবাসা না কেন ধূসর ভাই? এখন যদি ভালোবাসতেন গল্পটা অন্যরকম হতো না? এই যে আমি অভিমান করে দরজাটা আটকে বসে আছি, একটু সান্ত্বনা তো দিতে আসতেন। এসে নরম স্বরে ভালোবেসে জিজ্ঞেস করতেন, কি হয়েছে? বিশ্বাস করুন, আমি সেখানেই ভুলে যেতাম সব। আমি মানুষটা এমন কেন ধূসর ভাই? কেন এত পাষাণ? একটা পাথরের সাথে মাথা ঠুকলে সেখান থেকে রক্ত বের হয়, তাহলে আপনি পাথরের চেয়েও খারাপ? দাড়ি টানার আগেই দরজা ফের টোকা পড়ল। পিউ বিরক্ত হয়, ভাবে সাদিপ না অন্যরা। বসে রইল, দরজা খুলবে না ভেবে। তখনই ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর, পিউ। পিওর চোখ বেরিয়ে এলো। বিস্মিত হয় সে। ধূসর সত্যিই এসেছে? বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। তারপর হুলুস থুলুস করে খাতা উল্টে বইয়ের চূড়ায় ভাঁজে লুকালো। চটপট পায়ে সেদিকে ছিটকিনি টেনে খুলল। ধূসরকে দেখতে হলে ছোট্টখাট্ট পিও চোখ আকাশে তুলতে হয়। সে এখনও একই কাপড় পরে। পিউ একটু অবাক হলো। ধূসর মাত্রাধিক পরিপাটি, না হলেও নিজেকে একটু ভালো বোঝে। বাড়ি ফিরে এক মুহূর্ত বাইরের কাপড়ে থাকে না সে। তাহলে কি এখন রুমে যায়নি? এক্ষুনি ধূসর মোলায়েম কণ্ঠে শুধল, কি হয়েছে? পিও রুষ্ট আলাদা হয়ে পড়ে। খাতায় লেখা কথাগুলো মাথায় আসে। এই রকম কিছু লিখে এলো না? মিলযুক্ত ঘটনায় প্রতি মুহূর্তে মন ভালো হয়ে গেল তার। ধূসর খানিকক্ষণ তার মলিন চেহারায় দেখল, জিজ্ঞেস করল, খাবি না? পিউ নড়ে ওঠে, হ্যাঁ, আয়। ধূসর পা বাড়াতেই পিউ ডেকে বলল, শুনুন। ধূসর ফিরে না তাকিয়ে বলল, কি? পিউ ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, মারিয়া আপা আপনার কেমন বন্ধু? ধূসর তাকালো, কেন? এমনি। তোর পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। কাঠখোট্টা জবাবে পিউ মুখ কালো করে বলল, আপনি এইরকম করেছেন কেন ধূসর ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে, আগে তো কখনো শুনিনি। হঠাৎ ইনি কোথাকে উদয় হলেন? উনি শুধু আপনার বন্ধু তো? ধূসর চোখ শুরু করে বলল, তুই খেতে আসবি? হ্যাঁ বা না? গুরুগম্ভীর স্বরে পিউ ঠোঁট উল্টায়। অনেক কিছু বলতে চেয়েও ব্যর্থ হয়।
হাত পা ছুটতে ছুটতে হাঁটতে নাই, সাথে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, যাচ্ছি। সব সময় আমার সাথে সবাই এমন করে, আর আপনি তো এক ধাপ এগিয়ে। আমার মেজাজি শোরুমের ধমকানো অফার যেন আমার জন্যই বরাদ্দ। পিউ ভাবল, ধূসর শুনে না শোনার ভান করবে, সচরাচর যা হয়। অথচ পিছন থেকে ধূসর বলে ওঠে, তুই তো তাই চাস। যে নিজে এসে আত্মসমর্পণ করে তাকে বন্দি না করে উপায় আছে? পিউ থমকালো, ঘুরে তাকালো, চোখ পিটপিট করে বলল, তার মানে? ধূসর ভুরু নাচিয়ে বলল, সোজা হাট। পিউ তবুও দাঁড়িয়ে। ধূসর নিচের দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে আবার তাকালো। ঠান্ডা স্বরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোকে যেন টেবিলে পাই। ধূসর ঢুকে গেল কামরায়। পিউ অবোধ মনে চেয়ে রইল। কি বলল ধূসর ভাই? এরপর নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নামলো। অত্যাধিক রাগে শরীরের রক্ত গরম হলো সাফিদের। দাঁত কিরমিরিয়ে ওভাবেই বসে রইল। এত সময় ধরে যে ডাকছিল, অথচ পিউ পাত্তা দিল না। পাত্তা কি? একটা উত্তর অবধি দেয়নি। অথচ সেইমাত্র ধূসর ভাই এলো, খুলে গেল দরজা। পিউ নিচে নামতে সবাই এমন ভাবে তাকালো যেন আগন্তুক এগিয়ে আসছে। নিচের সিঁড়িটার পা রাখতেই সাফিদ ছুটতে এসে হাত ধরল। ভীষণ অনুতপ্ত হয়ে বলল, সরি পিউ আপু, আমার জন্যেই এত বকা শুনলে আজ। আমার একদম ঠিক হয়নি বড় ভাইয়াকে ফোন করা, তাহলে এইসব কিছুই হতো না। রাফিদের ফর্সা মুখ টকটকে হলো। কেঁদে দেবে ছেলেটা। পিওর প্রতি ভালোবাসার গভীর তার। এত কিছু হবে কে জানে। পিউ মুচকি হেসে বলল, ধুর বোকা, ছোট্ট ভাইয়ের সাথে কেউ রাগ করে? তুমি তাহলে আমার উপর রেগে নেই? পিউ ওর গাল টেনে বলল, একটুও না। সে মুহূর্তে রাফিদের ঠোঁটে হাসি ফুটল। চকচকে মুখ চোখে মাথা দুলিয়ে বলল, তাহলে ঠিক আছে। সুমনা বেগম বললেন, ও পিউ, কখন থেকে ডাকছি তোকে, আয় আয় খেতে বস। মিনা বেগম বললেন, ওর ধূসরের ঝাড়ি না খেলে আসলেই পেট ভরে না। পিওর মনে হলো কথাটা সঠিক। না হলে যার নামে অভিযোগ লিখে খাতা ভরল, তার এক ডাকেই দরজা খুলল কেন? সে চায় ধূসর বকুক, রাগ দেখাক। ধূসর লক্ষ কোটি বার থাপ্পড় দেবে বললেও পিওর কিছু হয় না। সেখানে সাবিতের এক ধমকে কেঁদে ফেলল আজ। কি অদ্ভুত, যাকে ভালোবাসা যায় তার সব কিছুই কি এত ভালো লাগে? পিউ আস্তে ধীরে এসে বসল চেয়ারে। সাবিত তুষার খণ্ডের ন্যায় বসে তখনও, ডানে বামে তাকানো বারবার। মিনা বেগম মাছের বড় একটা টুকরো একটা প্লেটে তুলতে তুলতে বললেন, ধূসরের খাবারটা রুমে দিয়ে আসি। জবা বেগম বললেন, আমি যাই, আমাকে দাও। এর মধ্যে আমজাদ সিকদার, আফতাব আর আনিস নেমে এলেন নিচে। ওনাদের দেখে জবা বেগম গেলেন না আর। এই নিয়ে আবার একটা কাহিনী হবে। পুষ্প ওরা সবাই আসতেই টেবিল ভরল কানায় কানায়। আফতাব সিকদারের মুখ হাসি হাসি। অনেকদিন পর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখা গেল। আমজাদ সিকদার লম্বা পাঞ্জাবির হাতা গুটিয়ে ছোট্ট একটা বাটির ভিতরে হাত ধুলেন। ওনার থালায় ভাত দিলেন রুবাইদার বেগম। আমজাদ ভাত মাখতে মাখতে হঠাৎ জিজ্ঞেস করলেন, ধূসর খাবে না? প্রত্যেকে ঝটকা খেল। তড়িৎ থেকে তাকালো ওনার দিকে। এতগুলো চোখ একসাথে আছড়ে পড়ায় অসামান্য হতভম্ব হলেন আমজাদ। না মানে, দেখছি না টেবিলে। ডাকো তো। গত 2 বছর ধূসর বাপ চাচারের সাথে এক টেবিলে খায়নি। খেতে বসে তোলা প্রসঙ্গ তার অপছন্দ, বিধায় অভদ্রতার সহিত এড়িয়ে গেছে বারবার। প্রথম প্রথম জানতে চাইলে ধীরে ধীরে বিষয়টা বোধগম্য হতেই তারাও আজ জিজ্ঞেস করতেন না। আজ কতগুলো দিন তার প্রত্যাশার বাইরে কিছু শুনে সবাই অবাক চোখে চেয়ে রইল। রুবাইদার বেগম ভাত তোলা চামচটা ওভাবেই ধরে আছেন। একমাত্র স্বাভাবিক রইলেন আফতাব সিকদার, নিরুদ্বেগ সে। পিওর ঠোঁটদ্বয় এক হচ্ছে না। বড় চোখ দুটো মারাত্মক আকার পেয়েছে। পুষ্প ভাত গিলতে পারছে না। আনিসও হতবাক চেয়ে। মিনা বেগম মিনমিন করে বললেন, না মানে, ও তো খায় না এখন। আমজাদ সিকদার পুষ্পকে বললেন, ওকে ডেকে আনো যাও। পুষ্প ওঠার আগেই ধূসরকে নামতে দেখা গেল। সোজা এসে পিওর মুখোমুখি বসল সে। এ দৃশ্যে আরেক দফা হোঁচট খেল সকলে। আমজাদ সিকদার চুপ করে গেলেন। ধূসরকে বসতে দেখে কথা হারিয়ে গেল সবার। মূর্তি বনে রইলেন যেন। রিক্তর খাবার চেবানো ছাড়া শব্দ নেই ওখানে। একে অন্যের দিকে জিজ্ঞাসা নিয়ে তাকাচ্ছে।
একজন আরেকজনকে ভুরু ইশারা করে জানতে চাইছে ঘটনা কি। ধূসরের খাবার বাড়ার সময় আমজাদ সিকদার বললেন, ওকে বড় মাছের টুকরোটা দাও। মিনা বেগম হাত সেখানেই স্থির হলো। বিরাট বিস্ময় সমেত স্বামীর পানে চাইলেন। ধূসর নির্বিকার। ঘটনার আগামাথা কেউ কিছু বুঝতে পারছে না। সুমনা বেগম স্তব্ধ বনে জবা বেগমকে শুধালেন, কি হয়েছে বলো তো সেজ আপা? ভাইজানের হঠাৎ কি হলো? জবা বেগম বোকার মতো দুই দিকে মাথা নেড়ে বললেন, জানি না রে। রুবাইদার বেগম হিসাব করছেন। ধূসর ব্যবসায় যাবে, এটা কি ভাইজান শুনতে পেয়েছেন? এই জন্যে কি ওর প্রতি ভাইজানের সব রাগ মিটে গেল? আফতাব সিকদার মিটামিটি হাসলেন সবের চেহারা দেখে। তখন আনিস কানের পাশে মুখ এনে বললেন, মেজো ভাই কিছু বুঝতে পারছো? আমরা তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আফতাব মৃদু হেসে বললেন, বলছি দাঁড়া। এরপর তিনি আনন্দ নিয়ে ঘোষণা করলেন, একটা সুসংবাদ আছে। সকলে মনে নিবেশ ঘুরে গেল। আফতাব মিনা বেগমকে বললেন, আমাদের ছেলে সুবুদ্ধি হয়েছে ভারী। সে আগামী কাল থেকে অফিস যাবে বলেছে। এটা ঘোষণা ছিল না, ছিল উচ্চ শব্দে বিদ্যুৎ চমকানো। পিওর মাথা চক্কর দিয়ে শোনে। প্রত্যেকে কিং কর্তব্য বিমূর্ত হয়ে তাকালো ধূসরের দিকে। ভ্রুক্ষেপহীন ছেলেটা সুস্থির ভঙ্গিতে গ্লাসে চুমুক দিয়ে পানি খাচ্ছে। মিনা বেগম চোখ কপালে তুলে বললেন, সত্যি বলছো? আফতাব সিকদার হেসে মাথা নাড়লেন। বললেন, ওকে জিজ্ঞেস করে নাও, সামনেই তো আছে। তার আগেই জবা বেগম অন্তদন্ত ভঙ্গিতে শোধালেন, সত্যি ধূসর? তুই অফিস যাবি? ধূসর ছোট্ট হয়ে বলল, সকলের ঠোঁটে হাসি ফুটল। পিউ লম্বা করে মুক্ত প্রশান্ত শ্বাস টানল। এবার আর তাদের বিয়েতে আপত্তি করবে না বাবা। ধূসর ভাই চমৎকার কাজ করেছেন যে। সে লাজুক হেসে বলল, আমার ডেরি মিল্কটা? মিনা বেগম হৈ হৈ করে বললেন, দেখলেন তো, আমি বলেছিলাম না? সময় হলে ধূসর ঠিক সিদ্ধান্ত নেবে। মিলল তো? আমজাদ সিকদার খুশি খুশি কণ্ঠে বললেন, আমি ভীষণ খুশি হয়েছি ধূসর। এতদিনে আমার কথা রেখেছো তুমি। ধূসর কিছু বলল না। অবশেষে তুমি ব্যবসায় আসছো, রাজনীতি ছাড়ছো ভেবেই আমি আনন্দিত। ধূসর খেতে থাকা হাতটা থেমে গেল। আপনাকে কে বলল চাচ্চু আমি রাজনীতি ছাড়ছি? আমজাদ সিকদার কপাল কোঁচকালেন। মানে? ধূসর সুস্পষ্ট জবাব দিল, আমি রাজনীতি কখনোই ছাড়ব না, দুটো একই সাথে সামলাবো। আমজাদ সিকদারের হাসি হাসি চেহারায় দপদপ করে নিভে গেল। এ কীরকম আশাহত হলেন আফতাব সিকদার নিজেও। উদ্বেগ নিয়ে বললেন, দুটো একসাথে কি করে সামলাবে? ব্যবসা করা মুখের কথা নয়। দেখা গেল দু নৌকায় পা দিতে গিয়ে সব ডোবালে। সেটা সময় বলে দেবে বাবা। এখনই ভবিষ্যতের বাণী করে তো লাভ নেই। ছেলের উত্তর আফতাবের পছন্দ হলো না। আমজাদ সিকদারের চেহারা থমথমে হলেও দ্বিরুক্তি করলেন না। মনে মনে ভাবলেন, আগে তো ব্যবসায় বসুক। একবার মনে বসে গেলে রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেবে। ধূসর এই সিদ্ধান্তে সবাই পুলকিত হলেও সাফিতের চেহারা ঘুটঘুটে হয়ে আসে অন্ধকারে। খাওয়া মন্থর হয় সেখানেই। বুঝতে বাকি নেই ধূসর ওর উপরে জেদ ধরেই করল এমন। নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে। অনুশোচনা হলো সাফিদের। ধূসর তার বড় ভাই, তাকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক হয়নি। ক্ষমা চেয়ে নেবে বরং। তখন সাফিদের চোখ পড়ল পিউর দিকে। পিউ অভিভূতের ন্যায় ধূসরকে দেখছে। ঠোঁটের কোনায় এক চিনকে হাসি। পরপর ধূসরের দিকে তাকালো সাফিদ। ধূসর খাচ্ছে। খাওয়ার ফাঁকে আচমকা তাকালো। চোখাচোখি হলো পিওর সহিত। ধূসর হাসলো কিনা বোঝা গেল না। একটু চেয়ে থেকে আবার চোখ নামালো সে। সাফিদার অদ্ভুত অনুভব হয়, অস্থির লাগে। খাবার মাছ ফেলেই উঠে দাঁড়ালো। প্রশ্ন করলে বলে যায়, খাওয়া শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।